বারবার সওয়াল করিয়েছে যে নওশাদ সিদ্দিকীরা যে কোনো ইনডোরে করুক সেখানে আসতে পারবে, আউটডোরে করলে এই 20 জনের নামের লিস্ট দিয়েছে এরা আসতে পারবে না, মানে আটকানো। এটা নওশাদ সিদ্দিকীকে আটকানো হচ্ছে না, এটা হচ্ছে দলিত আদিবাসী মুসলমানদের নিয়ে সংগঠিত করার যে চেষ্টা করছি, তাদের জন্য যে প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি, তাদের অভাব অভিযোগ তাদের অধিকারের কথা বলার জন্য যেটা তৈরি হচ্ছে সেখানে আটকাতে হবে, এটা হচ্ছে মেন বিষয়। পশ্চিমবাংলার বঞ্চিত সমাজের মানুষরা বুঝুক, তাদের আওকাত বুঝিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জি কলে কলে কৌশলেও, তোমাদের জন্য অন্য কেউ বলতে পারবে না, আমরা যতটুকু বলবো অতটুকুই। দেখতে পাচ্ছি তো, দেখেন না সাজ্জাদ কালীকে এনকাউন্টার, আমি মনে করি এটা ভুয়ো এনকাউন্টার। আমি মনে করি এটা বিচার বিভাগের তদন্ত হলে সঠিকটা বেরিয়ে আসবে। তার কয়েকদিন পরেই কুচবিহারে দেখুন, যে বাড়িতে ঢুকে এমন মেরেছে মহিলাকে, বয়স্ক মহিলা ছিলেন উনি, প্রায় বয়স 50-55 বছর, মারের চোটে মেরে ফেলেছে, পিটিয়ে মেরেছে মুসলমান মহিলাকে একজনকে। আবু সিদ্দিককে তো মামলা আমরা চালাচ্ছি, কোর্টে চালাচ্ছি, দক্ষিণে বলছি এই ধরনের ঘটনা ঘটেছে। এইগুলো বলা, বিদ্যুৎ মন্ডলকে খুন করলো তার কথা বিধানসভায় তোলা, আনিসকে খুন করেছে তার কথা বিধানসভায় তোলা, তার বিচারের কথা, জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে তার প্রতিবাদ করা, ওয়াকাফের অধিকার কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে বলা, এই যে বলছি আমরা, এটা বলতে দেবে না, আটকানোর জন্য এই কৌশল রাজ্য সরকার করছে। তবে ব্যর্থ হয়েছে, হয়তো আমি উপস্থিত হয়নি ঠিক আছে, কিন্তু সরকারের যে দম্ভকে ভেঙে গুড়িয়ে দিচ্ছি, সরকার চাইছিল ঘরের মধ্যে ঢুকিয়ে দেবে ইনডোরে, আমরা না, আমরা আউটডোরই করেছি। আপনাদেরকে বারবার ইন্দোর ঢোকানোর চেষ্টা করছে কেন রাজ্য সরকার? রাজ্য সরকার চায় না মুসলমানের হয়ে অন্য কেউ কথা বলুক, রাজ্য সরকার চায় না দলিতের হয়ে অন্য কেউ কথা বলুক, রাজ্য সরকার চায় না আদিবাসীর হয়ে অন্য কেউ কথা বলুক। এই রাজ্য সরকার সবসময় চায় কি, এই পিছড়ে বর্গের যে সমস্ত জনজাতি গুলো আছে, উপজাতি জনজাতি জনগোষ্ঠী গুলো আছে, এদের মাসিয়া হিসাবে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস থাকবে, আর এই শোষণের নামে তোষণের নামে এদেরকে শোষণ করবে, এটাই মুখ বুঝে সহ্য করতে হবে। আমরা যখন এর প্রতিবাদ করছি, মানুষ যখন ঘর থেকে বাইরে আসতে বলছি, আরে তোমার অধিকার এটা, এটা তুমি পাচ্ছ না, যখন বলছি মানুষের চোখ খুলছে, গরিব হিন্দু মুসলমান দলিত আদিবাসী নির্বিশেষে মানুষ বুঝছে যে না, সত্যি তো আমাদের সাথে কে নাটক করছে। যখন এদের নাটক ধরে ফেলছে, সরকারের কষ্ট হচ্ছে, ওই জন্য আমাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মূলত আপনার বিরুদ্ধে অভিযোগ কি ছিল? রাজ্য সরকারের যে উকিল ছিল, সেই উকিলগুলো কি যুক্তি দিয়েছে যে উনি গেলে কি হতে পারে? সেই জন্য দেখুন, আমি আপনাকে বলি, আপনারা ওটা তো লাইভ চলে, আপনারা দেখতে পারেন যে এই কোর্টের যখন এটা চলে, জাজের ঘরে যখন চলে, কোর্টে তো আপনি লাইভ দেখতে পাবেন কি বলেছে। আপনাদের বলে রাখি, 2023 সালের একটা ঘটনাকে কেন্দ্র করে বারবার আমাদের আটকানোর চেষ্টা হচ্ছে। তবে একটা কথা বলি, এতে রাজ্য সরকার নিজের কবর নিজে খুঁড়ছে। এইসব অর্ডার কপি গুলোকে আমরা তুলছি, আমরা একত্রিত করছি, এগুলোকে আমরা স্টাডি করছি, প্রয়োজনে 21শে জুলাইকে নিয়েও আমরা মামলা করব বলে রাখছি। তখন 13 জন মারা গিয়েছিল, এটা মাথায় রাখতে হবে। 21শে জুলাই 13 জন মারা গিয়েছিল, তারপর ওখানে করার রাইট তাহলে তৃণমূলের কিভাবে থাকে? আর আমাদেরকে বেল দিয়েছিল, নওশাদ সিদ্দিকী বেল পেয়েছে, সেখানে কোনো আমার ইনভলভমেন্ট নাই বলে আমি বেলটা পেয়েছি। ওই যে ঘটনা ঘটেছিল, বরঞ্চ আমাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ করেছে, এটা মাথায় রাখতে হবে। এই যেগুলো রাজ্য সরকার যা করছে, হয়তো ভাবছো নওশাদকে আটকে দিলে খুব ঠিক করে আসছে, আরে দাঁড়াও, এই তো সবে শুরু হয়েছে, অনেক বাকি। আমাকে যে অস্ত্রে ঘায়েল করার চেষ্টা করছে, সেই অস্ত্রটাকে ঘুরিয়ে দেবো তৃণমূল কংগ্রেসের দিকে 21শে জুলাইয়ের দিকে, সেই অস্ত্রেতে ওদেরকে ঘায়েল করবো। আমাদের রাজ্যের মন্ত্রী, নেতা, এমএলএ তারা জেল খাটছে, এখনো জেলে রয়েছে, তাদের বিরুদ্ধে বহু মামলা রয়েছে। আমি এমনি নাম করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, কিন্তু তিনি তো প্রকাশ্য সভা কর্মসূচি করছেন। নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তিনি সভা করতে তার দলের প্রতিষ্ঠা দিবস পালন করতে পারবেন। আবার প্রতিষ্ঠা দিবস ইনডোরে ঢুকলে করতে পারবেন, আউটডোরে করতে পারবেন না, এই কথা রাজ্য সরকারের। এবার বাংলার মানুষ দেখুক, নওশাদ সিদ্দিকী মুসলমানদের হয়ে কথা বলে, নওশাদ সিদ্দিকী আদিবাসীদের হয়ে কথা বলে, নওশাদ সিদ্দিকী দলিতের হয়ে কথা বলে, এটা হচ্ছে নওশাদ সিদ্দিকীর অপরাধ। আপনি যদি বলেন আপনার অপরাধটা কি, আপনি কেন পারলেন না, আমি মনে করছি আমার অপরাধটা এটাই, আমি কেন মুসলমানদের অধিকারের কথা বলবো, আমি কেন দলিতদের কথা বলবো, আমি কেন ফেক এসটিএসসি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলবো, আমি কেন জল জমি জঙ্গলের হয়ে কথা বলবো, এটা হচ্ছে আমার অপরাধ হয়ে গেছে। আমি যদি ওই মমতা ব্যানার্জি বা শুভেন্দু অধিকারীকে হুজুর হুজুর করি, তাদের পায়ের নিচে বসে থাকি, আর যে 5টা যে নেতাগুলো আছে শাসকের বা বিজেপির, তার মধ্যে আমার মতো ভালো ছেলে আর পাবে না পৃথিবীতে দুটো ওদের চোখে। আমি এদের ভুলটা ধরিয়ে দিচ্ছি, ওই জন্য আমার উপরে
ক্ষোভটা নেমে আসছে। মালদা মুর্শিদাবাদ থেকে মানুষ এসছে, জঙ্গলমহল থেকে মানুষ এসছে, যে ছোট ভাইজানের আমরা বক্তব্য শুনবো, তিনি কি বক্তব্য দেন সেটা শুনে আমরা বাড়ি যাবো, সেটাকে আমল করার চেষ্টা করব। একদিন আগে তারা বেরিয়েছে এবং সভা হচ্ছে সেই জায়গায়, মানে সভা যখন সভাপতি ভাষণ দিচ্ছেন যে ভাইজান বক্তব্য দেবে, সেই জায়গায় ভাইজান বক্তব্য দিতে পারলেন না, তারা মানে হতাশ হয়ে বাড়ি ফিরলেন। তাদের জন্য এর জবাবটা তারা দেবে। অবশ্যই অনেক আমার ভালোবাসার ভাই দেখেছি, সত্যি আমাকেও কি ক্ষোভ হয়নি, আমারও কি রাগ হয়নি। তবে রাগ আর ক্ষোভটাকে সঠিক দিশাতে নিয়ে যেতে হবে, গলাত ইস্তেমাল করলে চলবে না, সঠিক ইস্তেমাল করতে হবে এই রাগ আর ক্ষোভটাকে। আর যারা দূর দূরান্ত থেকে এসেছিলেন তাদের বলবো, সত্যি ক্ষোভ হয়েছে, অনেকে কান্নাকাটি করেছে, অনেকে কষ্ট পেয়েছে, ব্যথা পেয়েছে, আমিও সম ব্যথা পেয়েছি তাদের সাথে। কারণ আমাদের ভালোবাসার মানুষের সাথে আমার দেখা হলো না, আমারও কি ব্যথা পাইনি? হয়তো আমার চোখ দিয়ে পানি বার হচ্ছে না, কিন্তু আমি ব্যথা পেয়েছি। কিন্তু এই ব্যথাটাকে সঠিক জায়গায় কাজে লাগাতে হবে, সঠিক জায়গায় কাজে লাগালে আগামী দিনে তাহলে ফলটা পাওয়া যাবে। তবে একটা কথা বলে রাখি, একটা মাত্র বিধায়ক সংযুক্ত মোর্চা তথা আইএসএফের এক বিধায়ককে আটকানোর জন্য পুরো একটা সরকার উঠে পড়ে লেগেছে। যাদের 70টা এমএলএ আছে তাদের আটকানোর জন্য লাগেনি, ভাবতে হবে মানুষকে। তাহলে যদি 10টা এমএলএ দিতে পারে, পশ্চিমবাংলার সরকারের ঘুম হারাম হয়ে যাবে, আর অন্যায় কাজগুলোকে না বন্ধ করতে সরকার বাধ্য হবে। তাই আমি ভাবতে বলবো বাংলার জনগণকে, দলিত, আদিবাসী, মুসলিম সহ পিছড়ে বর্গের মানুষকে, যে 2026-এ 10টা পাঠান, আপনারা 10টা পাঠানই এই সরকারের অন্যায় করার পথ ভুলে যাবে, ন্যায় দেবে, ইনসাফ দেবে, সে যেই সরকারে আসবে না কেন। আপনি ফোনে বক্তব্য দিচ্ছিলেন, যে বলছিলেন 26-এ বড় ভাইজানকে দেখা যাবে। 26-এ বড় ভাইজান তো এখানেই চলে আসতে চেয়েছিলেন, আমি অনুরোধ করলাম তাকে, অনুরোধ করে আমি বললাম যে 21টায় এই আপনার 25-এ বাংলা জনগণ দেখুক এই সরকারের দ্বিচারিতা, যে শুভেন্দু অধিকারী, যে সুকান্ত মজুমদার যখনই মুখ খুলছে তখনই বিষ উগলাচ্ছে। হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি লেগে যাবে, ভাইয়ে ভাইয়ে অশান্তি লেগে যাবে, এলাকায় এলাকায় অশান্তি লেগে যাবে, এলাকায় এলাকায় অশান্তি লেগে যাবে, এলাকায় এলাকায় অশান্তি লেগে যাবে। ঘরে অস্ত্র রাখার নিদান দিচ্ছে প্রকাশ্যে, গণহত্যার ডাক এক প্রকার ডাক দিচ্ছে। তারা সভা সমাবেশ করলে তাদের কোনো রেস্ট্রিকশন নাই, তাদেরকে বাধা নাই। আর নওশাদ সিদ্দিকী প্রোগ্রাম করলেই এত বাধা কেন? আমার একটা শব্দ বলতে পারবে আমার রাজনৈতিক ক্যারিয়ারে, জীবনে স্বল্প দিনের রাজনীতিতে, যে একটা শব্দতে দুটো গোষ্ঠীর মধ্যে অশান্তি হতে পারে, দুটো বর্ণের মধ্যে অশান্তি হতে পারে, দুটো জাতের মধ্যে অশান্তি হতে পারে? একটা চ্যালেঞ্জ করে বলছি, আমার এই ধরনের একটা শব্দ খুঁজে পাবেন না। আমরা বরঞ্চ সেতু তৈরি করি গোষ্ঠীর মধ্যে, একে অপরের মধ্যে সৌহার্দ্যের পরিবেশ তৈরি করার চেষ্টা করি, সম্প্রীতির কথা বলি, আমরা ডেমোক্রেসিকে আরো স্ট্রং এর কথা বলি। আর শুভেন্দু বাবু, সুকান্ত মজুমদাররা অস্ত্র রাখার নিদান এই ধরনের অবঞ্চিত মন্তব্য করছে, তাদেরকে আটকাচ্ছে না। তো বড় ভাইজান যেতে চেয়েছিলেন, আমি বড় ভাইজানকে বলেছি রাজ্য সরকার আমাদের সাথে যে আচরণটা করলো বাংলার মানুষকে একটু জানানো দরকার, সেই জন্য তাকে আটকে দিয়েছি, মানে তাকে অনুরোধ করেছি, তাকে বললো যে চলুন 2026 সালে ব্রিগেডে যাই, এই রাজ্য সরকারের অন্যায়ের যেগুলো করছে এই অন্যায়কে বন্ধ করার কফিনের শেষ পেরেকটা ওখানে পুঁততে যায়। আপনি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া সক্রিয় ভাবে থাকেন, দেখেছি আমি সবসময় এই জায়গায় সমস্ত চ্যানেলকে বাইট দেন। কিন্তু আপনার যে শহীদ মিনারের সভা হলো, সেই সভায় আমরা তথাকথিত যে ইলেকট্রনিক্স মিডিয়া, সেই মিডিয়াকে তেমন ভাবে দেখিনি। কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা আজ থেকে নয়, এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আমি ভাঙড়ের বিধায়ক, আমাদের ভাঙড়ে যদি কেউ একটা চকলেট বোমা ফাটায়, মেইন স্ট্রিম মিডিয়া গুলো সেগুলোকে ফেলাও করে দেখায়। ভাঙড় বিধানসভা থেকে 20 কিলোমিটার দূরে কোনো ঘটনা ঘটলে ভাঙড় বলে উল্লেখ করে। সেই ভাঙড়ে আমরা পরপর 3 বছর যে ঐতিহাসিক কাজ করলাম, প্রথম বছরে 2720 জন রক্ত দিয়েছে একটা ভেন্যুতে, তারপরে বছরে প্রায় 3600 মানুষ রক্ত দিয়েছে 10টা ভেন্যুতে, 10 দিন ধরে টানা। আর এই বছরে 3567 জন, 3500-এর অধিক মানুষ একটা ভেন্যুতে, 1000-এর অধিক মহিলা রক্ত দিয়েছে। এত বড় কর্মযজ্ঞ আমরা চালালাম, আমাদের সেটা দেখালো না। কিন্তু এখানে যদি একটা চকলেট বোম ফাটতো দেখতেন, খবর করে দিত। এটা বারবার এটা হয়ে আসছে, এটা নতুন কিছু নয়। তবে একটা কথা বলবো, আমরা মিডিয়াকে টাকা দিয়েও খবর করি না, আমরা মিডিয়াকে গালাগালি দিয়েও খবর করি না। যদি প্রয়োজন মনে করে আমাদের খবর করে, যদি না প্রয়োজন মনে করে খবর করে না। আপনারাও প্রয়োজন মনে করলে খবর করবেন, না প্রয়োজন মনে করলে খবর করবেন না। তবে মিডিয়াকে আমরা তথাকথিত ভাবে আমরা কি বলি, সমাজের চতুর্থ স্তম্ভ বৈষয়, ফোর্থ পিলার বলি আমরা ডেমোক্রেসির, এই ধরনের প্রচলিত ভাষায় বলি।
তো তাদের কাজ হবে নিরপেক্ষতার সাথে সঠিক খবর পরিবেশন করা, যে খবর পরিবেশন করলে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এই প্রসঙ্গে একটু যদি বলি, এই প্রসঙ্গে একজন, নাম বলবো না, তিনি একজন ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, তিনি অ্যাঙ্কারিং করে, তিনি বলছেন এটা সেরা সময়, এই সময়টাকে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করে। সাংবাদিকের কাজ এটাই। সাংবাদিক ওই জন্যই তো আছে, সাংবাদিকদের দুরবস্থাই তো নিরপেক্ষতার অভাব, গুজব, ফেক নিউজ ছড়ানোর ফলে কি হয়েছে, এশিয়ার যত কান্ট্রি আছে গুজব খবর ছড়ানোতে টপে আমাদের দেশ হয়ে গেছে। এটা অসভ্যদের মতো কথাবার্তা তিনি বলেছেন। তিনি তার পেশার সাথে বেইমানি করলেন। সাংবাদিক পেশাটা মহান পেশা, সাংবাদিকদেরকে মানুষ আলাদা নজরে দেখে, তিনি তার পেশাকে তিনি অপমান করলেন, কলঙ্কিত করলেন। গত কয়েকদিন তার আগে ওই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। দেখলাম ভাঙড়ে একটা সবাই সায়নী ঘোষ বলে আজানের পরে যদি কোনো শব্দ হয়ে থাকে সেটা হলো জয় বাংলা, তিনি জোরে জয় বাংলা বললেন। কি বলবেন? আমি এটা শুনিনি। আর এই ধরনের যদি কথা বলে, পুরো বক্তব্যটা আমি শুনে প্রতিক্রিয়া অবশ্যই দেবো। মানে কোন অ্যাঙ্গেল থেকে কি বলেছে আমি একবার শুনবো। তবে আজানের পরে এই যে কথা বলছেন, এই যে জয় বাংলা যেটা বলছেন, তো উনি প্রথম কথা, এই জয় বাংলা শব্দটা তো বাংলাদেশের আমদানি, এটা তো বাংলাদেশের, আমাদেরকে নিজস্বতা নয়। আমাদের রবি ঠাকুর, আমাদের কাজী নজরুল ইসলাম, আমাদের সব দেশ ভাগের পরে আলাদা আলাদা হয়েছে। এখন এখন সিটিজেনশিপ বাংলাদেশ যারা জন্মগ্রহণ করে তারা বাংলাদেশ সিটিজেনশিপ, কিন্তু নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের হাজার হাজার এরকম কবি সাহিত্যিকরা আছেন, শব্দ জন্ম দিতে পারেন না, নতুন নতুন শব্দ দিচ্ছেন তো আমাদের। তার মধ্যে বাংলাদেশের আমদানিকৃত শব্দ উনি বলছেন। উনি শুধুমাত্র মানুষকে আবেগে রাখতে চাইছেন, উনি ব্যর্থ হয়েছেন, সম্পূর্ণরূপে উনি ব্যর্থ হয়েছেন। উনি লোকসভাতে গিয়ে ভাঙড়ের কথা এখন একবারের জন্য তিনি উচ্চারণ করেননি। উনি মেট্রো বলছেন বারাইপুরে, কিন্তু ভাঙড়ে যে ট্রেন লাইনে হওয়ার কথা ছিল সেটার জন্য তিনি একবারের জন্য বলেন। নতুন লাইন পাতার কথা বলছেন, নতুন প্রস্তাব আনছেন, কিন্তু অলরেডি যেটা প্রস্তাব হয়ে আছে সেটাকে বাস্তবায়ন করার জন্য তিনি বললেন না। এগুলো শুধু আবেগে করছে। তো জিতেছে কিভাবে সবাই জানে, বাংলার মানুষ জানে। তবে এই গুন্ডাগার্দি বেশি দিন চলবে না। আর উনি যে কথা বলছেন, আমি বক্তব্যটা শুনে এর উত্তরটা কড়া করেই দেবো। শওকত মোল্লা বলছেন বারবার আমাকে কোর্টের ভয় দেখায় নৌসাদ, কিন্তু উনি যে আবার নটোরিয়াস ক্রিমিনাল বলে, সেই নটোরিয়াস ক্রিমিনাল মানে কি তিনি জানেন না। কি মানে একটু বলে। তাই উনি এটা বলে যদি শান্তি পাই, আমি জানি না। আমার দর্শকদের জন্য নোটিশটা কি বলেন, বাংলা একটু বল দেখি। 28 তারিখে ডাংসাল কোর্টে আসবে, বাইকটা নেবেন, উনাকে বলবেন আর একবার আপনি বলুন, তারপরে উত্তর দেবে। কি বললাম? 28 তারিখে, এই মাসের এই 28শে জানুয়ারি ব্যাংসাল কোর্টে জামিন নিতে আসবে বাবু। বড় নেতা না, ও কাউকে পরোয়া করে না। নওশাদ সিদ্দিকীর 5 টাকার পেনের খোঁচাতে 28 তারিখে জামিন নিতে আসবে নটোরিয়াস ক্রিমিনালটা। ঠিক আছে, আবারও বলছি নটোরিয়াস ক্রিমিনাল। বাংলা অর্থ আমি বাংলা বলবো না, উনি তো মানসিক ভাবে শান্তি পাক, আমি বাংলা বলবো না। 28 তারিখের পরে বলবো। আপনারা 28 তারিখে আসবেন এতে। কি বলে আপনার ব্যাংসাল কোর্টে, তখন বলেছে বলুন, ওনাকে বলবেন নওশাদ সিদ্দিকী বলেছে আপনাকে নটোরিয়াস ক্রিমিনাল বাংলায় বলবেন। আর 28 তারিখের পরে বলবে বলেছে। কেমন লাগছে জিজ্ঞাসা করবে জামিনটা নিতে এসে।